সুপ্রিয় ছাত্রছাত্রীরা, কি অবস্থা তোমাদের সবার? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা প্রিপোজিশন প্র্যাকটিস করব। তো এই প্রিপোজিশন প্র্যাকটিস করার জন্য দেখো আমাদের সামনে যে প্রশ্নটা রয়েছে, এটা কুমিল্লা বোর্ডে ২০২৫ সালে এসেছিল। তো এই প্রশ্নটা আজকে আমরা একদম ধরে ধরে শুরু থেকে শেষ পর্যন্ত প্র্যাকটিস করব, যাতে তোমরা এইটা বুঝতে পারো যে বোর্ডের পরীক্ষায় সাধারণত কী ধরনের প্যাসেজগুলো এসে থাকে এবং কিভাবে সেগুলো সলভ করতে হয়। দেখো, বোর্ডের পরীক্ষাতে এই টপিকগুলো সলভ করাটা কিন্তু একটা ট্রিক্স। কারণ তুমি যদি আগে থেকে এই ট্রিক্সগুলো প্র্যাকটিস না করো, তুমি কিন্তু ওই পরীক্ষাতে যেও এটা ভালো করতে পারবে না। কাজেই এইখানে ভালো করার ফর্মুলাটা একটাই, প্রিভিয়াস ইয়ারের যত প্রশ্ন রয়েছে অ্যাটলিস্ট তোমার আগের 5 ব্যাচের প্রশ্ন তুমি সলভ করে ফেলো। এতে করে দেখো যেই জিনিসটা হবে, তুমি বোর্ডের পরীক্ষাতে যে আনকমন কোনো প্যাসেজ দেখলে ঘাবড়ে যাবে না, তার কারণ তুমি কিন্তু আগে থেকেই প্রচুর প্যাসেজ প্র্যাকটিস করে ফেলেছো। তুমি জানো যে কোন কোন রুলসগুলো বোর্ডের জন্য ইম্পর্ট্যান্ট। কাজেই আমি বলবো যে রুলস মুখস্থ করো, ঠিক আছে, কিন্তু অবশ্যই প্র্যাকটিসে বেশি ফোকাস তোমাকে দিতেই হবে দিতেই হবে দিতেই হবে। কারণ প্র্যাকটিস ছাড়া এখানে ভালো স্কোর করার আর কোনো ওয়ে আপাত দৃষ্টিতে কিন্তু নেই। এখন আসো আমরা চলে আসি আমাদের যে প্রথম সেন্টেন্সটা, সেখানে কি বলেছে। তার আগে আমি আরও একটা কথা বলে নিতে চাই। অনেক সময় দেখা যায় প্রিপোজিশনের প্যাসেজগুলো সলভ করতে যেয়ে আমাদের একটু বুঝে প্র্যাকটিস করলে চলে, কিন্তু অনেক সময় দেখা যায় কি জানো, যে প্রিপোজিশনে বেশ কিছু জিনিস রয়েছে মুখস্থ করার মতো। যেমন অ্যাপ্রোপ্রিয়েট যে প্রিপোজিশনগুলো, এগুলো কিন্তু তোমার অবশ্যই মুখস্থ থাকতে হবে। তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো তোমাদের ইংরেজি বইয়ের মধ্যে তোমরা পেয়ে যাবে। আর এই প্রশ্নগুলো প্র্যাকটিস করলে তোমার আরও একটা লাভ যেটা হবে, যে কোন কোন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো প্রতি বছর বা বারবার পরীক্ষায় এসেছে সেগুলো কিন্তু তুমি আগে থেকেই জেনে যাবে, এবং পড়তে গিয়ে ওই ইম্পর্টেন্ট যে প্রিপোজিশনসগুলো রয়েছে সেগুলো তুমি বাছাই করে পড়তে পারবে। কিন্তু যদি এমনটা হয় যে তুমি ঢালাওভাবে পড়তে গিয়েছো এবং তুমি কোনো প্রশ্নই আগে প্র্যাকটিস করোনি, সেক্ষেত্রে কিন্তু তুমি বুঝতে পারবে না কোনটা গুরুত্বপূর্ণ আর কোনটা গুরুত্বপূর্ণ না। তখন কিন্তু স্বভাবতই তোমাকে সবগুলো মুখস্থ করতে হবে। কাজে আমি বলবো যে আমার এই চ্যানেলে কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো একদম প্লেলিস্ট আকারে সলভ করা রয়েছে। তোমার কাজ হবে জাস্ট একটু সময় নিয়ে, ধৈর্য নিয়ে প্রতিদিন কয়েকটা করে ভিডিও দেখে এই প্লেলিস্টটা শেষ করে ফেলা। এতে করে যেটা হবে, ওই যে বললাম, তুমি আগে থেকে বুঝতে পারবে যে কোন কোন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো বোর্ডের জন্য মাস্ট। তখন তুমি বইটা যখন খুলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো মুখস্থ করতে যাবে, তখন তুমি দেখবে যে তোমার মনে পড়বে যে আরে এটা তো প্র্যাকটিসে ছিল, তার মানে এটা ইম্পর্টেন্ট, এটা আমাকে পড়তে হবে। এটাই কিন্তু রুলস, সিম্পল রুলস। তো এইভাবে তাহলে তোমরা পড়ার চেষ্টা করবে, কারণ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো মুখস্থ ছাড়া মনে রাখাটা একটু ডিফিকাল্ট। তারপর দেখো এখানে তাহলে কি বলছে আমাদেরকে, লাভ ফর মাদারল্যান্ড। মাদারল্যান্ড মানে কি আমরা সবাই জানি, মাতৃভূমি। আর লাভ মানে তো ভালোবাসা, ফর মানে হচ্ছে জন্য। তাহলে কিসের জন্য ভালোবাসা? মাতৃভূমির জন্য ভালোবাসা। ইজ ইনহারেন্ট। দেখো ইনহারেন্ট দিয়ে কি বোঝানো হচ্ছে? ইনহারেন্ট দিয়ে এখানে বোঝানো হচ্ছে জন্মগত গুণের কথা। তারপর কি বলেছে? ড্যাশ এ ম্যান। ম্যান মানে কি? এখানে মানুষকে বোঝানো হচ্ছে। তাহলে দেখো, মাতৃভূমির প্রতি ভালোবাসা এটা কি? একজন মানুষের একটা জন্মগত গুণ। তো একজন মানুষের মধ্যেই কিন্তু এই গুণটা থাকে, তাই না? তাহলে তুমি চিন্তা করে দেখো, এই যে আমি বললাম যে একজন মানুষের মধ্যকার একটা জন্মগত গুণ, তাহলে মধ্যকার বা মধ্যে এইটা আমরা কোন ওয়ার্ডটা দিয়ে বোঝাতে পারি? আমরা কিন্তু ইন দিয়ে সাধারণত মধ্যে এটা মেন করি। তাহলে দেখো আমি যদি এখানে ইন বসাই, তাহলে কি হচ্ছে? মাতৃভূমির প্রতি ভালোবাসা একজন মানুষের কি একটা জন্মগত গুণ, এইটা এখানে বোঝানো হয়েছে। তারপর দেখো কি বলেছে, এ ম্যান বা একজন মানুষ, হু ইজ ডিভয়েড, এরপর বি নাম্বারের ব্ল্যাঙ্কসটা রয়েছে, তারপর বলেছে লাভ। তাহলে দেখো তো এইখানে কি বোঝানো হচ্ছে? এই যে আমি একটু আগেই তোমাদেরকে বললাম যে বেশ কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমাদেরকে মুখস্থ করে ফেলতে হবে, এটা কিন্তু তার মধ্যে একটা। কারণ দেখো, ডিভয়েডের সাথে আমাদেরকে কি করতে হয়? অফ যে প্রিপোজিশনটা রয়েছে সেটা বসাতে হয়। কারণ ডিভয়েড অফ এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো এটা একটু মনে রাখার চেষ্টা করতে হবে, কারণ ডিভয়েড অফ মানে হচ্ছে বর্জিত। তাহলে দেখো, বর্জিত মানে কি? কোনো একটা জিনিস যার মধ্যে নেই, মানে সে এটা বর্জন করেছে। তাহলে যার মধ্যে কি নেই? অর্থাৎ একজন মানুষ যার মধ্যে লাভ বা ভালোবাসা নেই। কিসের জন্য? দেখো বলেছে ফর হিজ মাদারল্যান্ড। তার মানে হচ্ছে একজন মানুষ যার মধ্যে তার কি নেই? মাতৃভূমির প্রতি
ভালোবাসা নেই, এখানে বলা হয়েছে ইজ নট এ ট্রু প্যাট্রিয়ট। ট্রু প্যাট্রিয়ট মানে হচ্ছে প্রকৃত দেশপ্রেমিক। তার মানে একজন মানুষ যে মাতৃভূমির প্রতি ভালোবাসা বর্জিত, সে কি নয়, প্রকৃত দেশপ্রেমিক নয়। এটাই কিন্তু এখানে বলা হয়েছে। তাহলে তুমি দেখো তো এখানে ডিভয়েড অফ, এটা কিন্তু তোমার মনে রাখাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর দেখো তো এখানে কি বলছে, এ জেনুইন প্যাট্রিয়ট, তার মানে একজন জেনুইন বা প্রকৃত বা খাঁটি দেশপ্রেমিক লাভস হিজ মাদারল্যান্ড, তার মাতৃভূমিকে ভালোবাসে। তারপর কি বলেছে দেখো, ড্যাশ দ্য কোর অফ হিজ হার্ট, তার মানে সে তার দেশকে ভালোবাসে একদম হৃদয়ের বা অন্তরের অন্তঃস্থল থেকে। ব্যাপারটা হচ্ছে এরকম। তাহলে দেখো এই যে আমি মিনিংটা বললাম থেকে, তুমি দেখো তো এখানে থেকের কোনো ইংলিশ আছে? আমি তো দেখতে পাচ্ছি না। তাহলে আমাদেরকে কি করতে হবে, যেই থেকেটা মিসিং রয়েছে সেই থেকে ইংরেজিটাই কিন্তু এখানে বসাতে হবে। আমরা সবাই জানি ফ্রম মানে হচ্ছে থেকে, তাহলে তুমি এখানে ফ্রম বসাও। তাহলে দেখো তো মিনিংটা কি দাঁড়াচ্ছে, যে একজন প্রকৃত দেশপ্রেমিক তার দেশকে ভালোবাসে বা মাতৃভূমিকে ভালোবাসে তার একদম অন্তরের অন্তঃস্থল থেকে। এরপরে দেখো কি বলছে, হি ডেডিকেটস, ডেডিকেট মানে হচ্ছে উৎসর্গ করা, অর্থাৎ সে উৎসর্গ করে হিজ বা তার হোল লাইফ, অর্থাৎ তার যে সম্পূর্ণ জীবন সেটাকেই সে কি করে, উৎসর্গ করে। এরপর কি বলেছে, ড্যাশ দ্য সার্ভিস অফ হিজ ওন কান্ট্রি, তার মানে কি দেখো সহজ একটা মিনিং বা সহজ একটা সেন্টেন্স, যে সে তার জীবনটাকে উৎসর্গ করে, তার সারা জীবনকে কিসের জন্য, দেশের সেবার জন্য, ঠিক আছে। ব্যাপারটা তো এরকমই। তাহলে দেখো এইখানে আমাদের জন্য এমন একটা মিনিং কিন্তু প্রয়োজন। তো জন্য অর্থে আমরা কি ওয়ার্ড ব্যবহার করি ইংরেজিতে, আমরা সবাই জানি ফর মানে হচ্ছে জন্য। তাহলে তুমি কিন্তু এখানে ফর ইউজ করতে পারো, ঠিক আছে, যে সে কিসের জন্য তার সম্পূর্ণ জীবনটা উৎসর্গ করে, দেশের জন্য, ঠিক আছে, দেশের সেবার জন্য। ব্যাপারটা এরকম। আবার দেখো সে কিসের প্রতি তার জীবনটা উৎসর্গ করে, দেশের সেবার প্রতি। তো এই প্রতিটা যদি তুমি এখানে বোঝাতে চাও তাহলে তুমি এখানে ফর না দিয়ে তুমি কিন্তু টুও ব্যবহার করতে পারো। মানে তুমি যদি জন্য অর্থে ফর বসাও সেটাও হবে, আবার কিসের প্রতি বা কিসের প্রতি বা জন্য যেটাই বলি না কেন সেইটাও যদি তুমি বোঝাতে চাও তুমি কিন্তু এখানে টু ইউজ করতে পারো। মানে আমি তোমাকে একটা অপশন দেখিয়ে দিলাম। আমার মনে হয় ফর ইউজ করাটাই তোমাদের জন্য বেটার হবে, কারণ এতে করে সহজেই এই বাক্যটার মিনিংটা বোঝা যাচ্ছে। এরপর দেখো কি বলেছে, হি ইজ প্রিপেয়ার্ড। দেখো প্রিপেয়ার্ড মানে কিন্তু প্রস্তুত। তো হি ইজ প্রিপেয়ার্ড মানে সে প্রস্তুত বা প্রস্তুত থাকে, টু লে, তারপর একটা ব্ল্যাঙ্কস রয়েছে, তারপর বলেছে হিজ লাইফ ফর দ্য গ্রেটেস্ট ইন্টারেস্ট অফ হিজ মাদারল্যান্ড। তার মানে তোমরা বুঝতেই পারছো যে এই বাক্যটি দিয়ে আসলে কি বোঝানো হচ্ছে, সে সবসময় প্রস্তুত থাকে তার মাতৃভূমির বৃহত্তর স্বার্থে। কারণ গ্রেটেস্ট ইন্টারেস্ট মানে হচ্ছে বৃহত্তর স্বার্থ, তার মানে সে তার মাতৃভূমির বৃহত্তর স্বার্থে তার জীবনটা বা তার সারা জীবন কি করতে প্রস্তুত থাকে, ত্যাগ করতে প্রস্তুত থাকে, ঠিক আছে। তো ত্যাগ করা অর্থে আমরা কিন্তু এখানে ডাউন ইউজ করতে পারি, কারণ দেখো এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। কারণ লে ডাউন এটার অর্থ হচ্ছে কি, জীবন ত্যাগ করা বা জীবন উৎসর্গ করা, ঠিক আছে। ব্যাপারটা অনেকটা এইরকম। তাহলে আমি আশা করব তোমরা এই বাক্যটাও বুঝতে পেরেছো। এরপর দেখো কি বলেছে, আওয়ার ফ্রিডম ফাইটার্স মানে আমাদের যেই মুক্তিযোদ্ধারা যারা রয়েছে, আর দ্য প্রাউড, দেখো প্রাউড মানে কিন্তু সম্মান, অর্থাৎ আমাদের এই মুক্তিযোদ্ধারা আমাদের জন্য সম্মান বা সম্মানিত ছেলে, কিসের জন্য, অফ আওয়ার কান্ট্রি বা আমাদের দেশের, ঠিক আছে। তাহলে দেখো এই যে মুক্তিযোদ্ধাদের কথা যেটা বলা হলো তারা কি আমাদের দেশের গর্বিত সন্তান, ঠিক আছে। ব্যাপারটা এইরকম মেন করা হয়েছে এই বাক্যের দ্বারা। তো এখানে যদিও আমাদেরকে কোনো কিছু বসাতে বলেনি, তারপরও তোমরা কি একটু মিনিংটা দেখে নেবে, কারণ অনেক সময় দেখা যায় এখানে কোনো গ্যাপ নেই, তো তুমি এটা আর পড়লা না, কিন্তু এই ধরনের কাজ করা যাবে না। অবশ্যই মনোযোগ দিয়ে ফোকাস দিয়ে প্রতিটা সেন্টেন্স পড়বা, কারণ অনেক সময় দেখা যায় পরের বাক্যের সাথে আগের বাক্যের একটা কানেকশন থাকে। তো এই বাক্যে হয়তো বা কোনো অ্যান্সার আমাদেরকে করতে হচ্ছে না, কিন্তু এটার তো মিনিংটা এরকম নয় যে পরের বাক্যে এইটার কোনো প্রয়োগ নেই। তো রিস্ক নেওয়ার দরকারটা কি, হয়তো তোমার 2, 4, 5 সেকেন্ড সময়ই বেশি যাবে, তাহলে তুমি কি করবে, অবশ্যই প্রতিটা বাক্য একটু পড়ে নেওয়ার চেষ্টা করবে। এরপর দেখো কি বলেছে, দে টুক প্রাইড, তারপর একটা ব্ল্যাঙ্কস রয়েছে, ফাইটিং ফর দ্য কান্ট্রি। তাহলে দেখো তো এই সেন্টেন্সটার মিনিংটা কি দাঁড়াচ্ছে, তারা গর্বিত হয়েছে কিসের জন্য, আমাদের এই দেশের জন্য,
ফাইট করে বা যুদ্ধ করে। তাহলে দেখো এখানে আমরা কি বলতে পারি, তারা কিসে, হ্যাঁ, মানে তারা গর্বিত হয়েছে। ব্যাপারটা হচ্ছে এরকম, কিসের মধ্যে। তো সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমাকে এখানে কিন্তু ইন ইউজ করতে হবে। দেখো তার কারণটা কি, তার কারণটা হচ্ছে তারা গর্বিত হয়েছে কিসে, যুদ্ধে, আমাদের এই দেশের জন্য। তারপর একটা ব্ল্যাঙ্কস দিয়েছে, বলেছে আওয়ার এনিমি বা আমাদের শত্রুদের, এরকম। তাহলে তুমি দেখো তো, এই যে আমাদের দেশের জন্য যে তারা জীবন দিয়েছে, এই যুদ্ধটা কিসের ছিল, আমাদের শত্রুদের বিরুদ্ধে ছিল না? তাহলে দেখো আমরা যদি এখানে বিরুদ্ধে এই ওয়ার্ডটার ইংরেজিটা বসাতে পারি তাহলে কিন্তু আমাদের কাজ শেষ। এখন তুমি আমাকে বলো যে বিরুদ্ধে ইংরেজিটা কি? বিরুদ্ধে ইংরেজিটা কিন্তু এগেইনস্ট। তাহলে দেখো আমি যদি এখানে এগেইনস্ট ইউজ করি তাহলে আমার মিনিংটা কি দাঁড়াচ্ছে, আমি এখানে লিখলাম এগেইনস্ট। তো যেটা দেখা যাচ্ছে যে তারা গর্বিত হয়েছে আমাদের দেশের জন্য যুদ্ধ করে আমাদের যে শত্রুরা তাদের বিরুদ্ধে। ব্যাপারটা হচ্ছে এরকম, মানে শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করে তারা গর্বিত হয়েছে, এরকম। আমি আশা করব তোমরা বুঝতে পেরেছ। তারপরে যদি কোনো কিছু না বুঝো সেটা অবশ্যই কমেন্ট করে জানানোর চেষ্টা করবে। আমি চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার মাধ্যমে হলেও তোমাকে বুঝিয়ে দেওয়ার জন্য। তারপর দেখো এখানে বলেছে দে নেভার রিট্রিটেড ড্যাশ দ্য ব্যাটেল ফিল্ড। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এই সেন্টেন্সটা দিয়ে আমাদেরকে বোঝানো হলো যে তারা কখনোই যুদ্ধক্ষেত্র ছেড়ে চলে যায়নি। ঠিক আছে, তো কোথা থেকে চলে যায়নি, যুদ্ধক্ষেত্র থেকে চলে যায়নি। তাহলে থেকে অর্থে তো আমরা আগেও ফ্রম বসিয়েছি, তো এখনও আমরা কি করব, আমরা কিন্তু এখানে ফ্রম বসিয়ে দিলেই কাজ হয়ে যাচ্ছে, যে তারা কখনো যুদ্ধক্ষেত্র থেকে চলে যায়নি। তো আমি এখানে ফ্রম বসালাম। তারপর দেখো কি বলেছে, রেদার বা বরং সুপড ড্যাশ দ্য এনিমি ভ্যালিয়েন্টলি। দেখো ভ্যালিয়েন্টলি মানে কিন্তু সাহসিকভাবে বা বীরের মতো। আর এখানে বলা হয়েছে তারা সুপড বা ঝাঁপিয়ে পড়েছে। দেখো ঝাঁপিয়ে পড়েছে কাদের উপরে, শত্রুদের উপরে, কিন্তু উপরে এইটার কোনো ইংরেজি কিন্তু আমার এই বাক্যে নেই। তাহলে উপরে বোঝানোর জন্য আমরা কি করতে পারি, আমরা কিন্তু দেখো আপন ইউজ করি অনেক সময়। আবার তুমি যদি বলো যে না আমি এইটা ইউজ করব না, আমি তো অনও ইউজ করতে পারি, সেটাও কিন্তু হয়, কোনো অসুবিধা নেই। তুমি এখানে আপন ইউজ করো বা অন ইউজ করো, যেটা ইউজ করো তোমার অ্যান্সার কিন্তু হয়ে যাবে। তার মানে দেখো তারা কখনো যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করেনি, এর জন্য আমরা এখানে ফ্রম বসালাম। রেদার বা বরং তারা ঝাঁপিয়ে পড়েছে কাদের উপরে, শত্রুদের উপরে ঝাঁপিয়ে পড়েছে। তো সেই ওপরে বোঝানোর জন্য আমরা আপন বা অন ইউজ করলাম। তুমি চাইলে সহজে অন ব্যবহার করতেই পারো। এরপর দেখো কি বলেছে, দিয়ার স্যাক্রিফাইস মানে তাদের যে আত্মত্যাগ, উইল এন্ড ড্যাশ ভেইন। দেখো এখানে ভেইন যেহেতু দিয়েছে, আমরা কিন্তু সবাই জানি ইন ভেইন একটা ব্যাপার রয়েছে যেটার মিনিং হচ্ছে কি, বৃথা বা ব্যর্থ। তাহলে দেখো আমি যদি এখানে ইন ভেইন বসাই তার মানে তাদের যেই স্যাক্রিফাইস বা আত্মত্যাগটা সেটা শেষ হয়ে যাবে, কারণ উইল দিয়ে কিন্তু ফিউচারকে ইন্ডিকেট করা হয় বা ভবিষ্যৎকে ইন্ডিকেট করা হয়। তো তাদের আত্মত্যাগটা শেষ হয়ে যাবে ভবিষ্যতে। কিভাবে শেষ হয়ে যাবে, ইন ভেইন মানে বৃথা হয়ে যাবে। ঠিক আছে, বৃথা হওয়ার মাধ্যমে শেষ হবে। ইফ উই ফেল মানে যদি আমরা ফেল করি বা ব্যর্থ হই, টু বিল্ড, বিল্ড মানে কি, নির্মাণ করা বা এগিয়ে নিয়ে যাওয়া, আওয়ার ওন কান্ট্রি। তার মানে দেখো আমরা যদি আমাদের দেশকে এগিয়ে নিতে ব্যর্থ হই তাহলে কি হবে, তাদের এই স্যাক্রিফাইসটার তো কোনো দামই থাকবে না। এইখানে কিন্তু এই কথাটাই মিন করা হয়েছে যে আমরা যদি দেশ গড়তে পারি তাহলে তাদের যে আত্মত্যাগ, মানে তারা তো দেশের জন্য আত্মত্যাগ করেছে, দেশ টিকে থাকা মানে তারা টিকে থাকা, ব্যাপারটা হচ্ছে এরকম। কাজে আমি আশা করছি যে তোমরা এই প্যাসেজের যে স্ট্র্যাটেজি মানে প্রিপোজিশন সলভ করার ক্ষেত্রে সেইটা বুঝতে পেরেছো, এবং এইভাবে বুঝে বুঝে প্রতিটা লাইন ধরে ধরে তুমি বাসায় প্র্যাকটিস করবে। এবং এই ভিডিওগুলো যদি তোমার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবে না। কারণ দেখো এই যে প্লে লিস্টের মধ্যে আমি সকল প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি। তুমি যদি এই প্লে লিস্টের ভিডিওগুলো একবার দেখে ফেলো, আমার মনে হয় এই টপিকে তোমার বেশ আইডিয়া হয়ে যাবে, এবং সেটার মাধ্যমে তুমি এটা বুঝতে পারবে যে কিভাবে প্রিপারেশন নিলে বা প্র্যাকটিস করলে তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে তুমি পৌঁছতে পারবে। তো ভিডিওটা তোমার কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যদি তুমি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই করো সাবস্ক্রাইব। তাহলে কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা।